নমস্কার। গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য ছোট গল্প, উমা রানী। বসন্ত পড়ে গিয়েছে না? দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কত গভর্নমেন্টে চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানে ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলাম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতাম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গাঁয়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি একটা চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল, এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘা ড্রেসিং করে ফিরছি। পিয়ন খানকতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলাম। বাংলোর চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরে ঢালু পাহাড়ের গাটা, মারঘেরিটা, ২ নম্বর বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা, দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলাম। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগল। অনেক দিনের শৈল যে। কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতাম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কতবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছোটাছুটির আর অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্য পরের গাছে বেল চুরি করতে গিয়ে পরের পরের কত অপমান যে সে সহ্য করেছে। আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়। যতদূর দৃষ্টি যায়, পিছন ফিরে চেয়ে দেখলাম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে, কত খেলাধুলায় শৈল জড়ানো রয়েছে। সে আজ ওই আকাশের মাঝখানকার জলজলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউগাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দর মতোই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তার পরদিন ছুটি নিয়ে দেশে চলে গেলাম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলাম। আহা, দেখলাম আমার ভগ্নিপতি বেচারা বড়ই আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে ৩ বছর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলাম। শৈল প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য গলাবন্ধ বুনেছিল। সেটা আধ তৈরি অবস্থায়
পড়ে আছে। ভগ্নিপতি সেইটি আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেইটা দেখে আমার মনের মধ্যে কেমন একটা হিংসে হলো। আমার জুতো বুনে দেবার জন্য উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া। তবু তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলাম। দেশ থেকে এসে আমার ভগ্নিপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল। তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোনো সংবাদ রাখতাম না। তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতাম সে অনেকের অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে আর নাকি কোনোদিনই করবে না। এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাবার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় একটা যেতাম না। আমার মা বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন। বোনগুলির সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত। কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলায় ডাক্তারখানায় বসে নিরস একঘেয়ে ভাবে কুলিদের হাত দেখা আর কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া। রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের। সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জোর কালা জ্বর, কালে ভদ্রে এক আধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম বিশেষ থাকতো না তখন পড়তাম। না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা। তাই করতাম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আঁধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলাম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতাম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলাম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনিবন্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে নাকি আর এড়াতে পারল না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলাম না। শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমই। তারই বলে সে এতদিন জুঝল তো। সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলাম। আমার এমন কতগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যই আমার একরকমের কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলাম। সেও খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলাম। এই অবস্থায় একদিন সকালবেলায় বারান্দায় বসে পড়ছি। হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেইটেই আমার ভগ্নিপতির বাসা। দেখলাম কি একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি এক কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভেতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলাম, টুনি, ওই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বলল, তাকে জানালার কাছে নিয়ে এসে তার ঘুমটা খুলে দিল। ভালো দেখা গেল না গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিনমানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললাম, হ্যাঁ রে, আর কিছুই তো দেখতে পেলাম না। টুনি হেসে উঠল, বলল, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি। তার ওপর তো আবার চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি
একটু গম্ভীর হলো। বলল, আপনি এসে পর্যন্ত এ বাড়ি একবারও আসেননি দাদা। আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলায় ওদের বাড়ি গেলাম। বাড়ি ঢুকতেই মনে হলো 4-5 বছর আগে ভাইফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এ বাড়ি এসেছিলাম। তারপর আর এ বাড়ি আসিনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালো। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বলল, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলাম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিল। ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করল। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন, একরাশ কোঁকড়া কোঁকড়া ঠাস বুনানি, কালো চুল মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন। বয়স বোধহয় 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলেপেলে কিছু নেই। তাদের সঙ্গে কি জানাশোনা ছিল, তাই এখানেই সম্বন্ধ করে ঠিক করে বিয়ে দিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলাম। বাঁ হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললাম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি যে তোমার দাদা। তোমার নাম কি? তার চোখের অস্বচ্ছ দৃষ্টি দেখে বুঝলাম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদু স্বরে উত্তর দিল, উমা রানী। আমি বললুম, আচ্ছা আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? এসো উমা রানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালাম। খানিকক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলাম। জিজ্ঞাসা করলাম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমারানী একটু হেসে চুপ করে রইল। আমি বললাম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মাওয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞাসা করলাম, মাও? সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। ও, তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিসারিয়েটে চাকরি করেন। তোমার আর কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার আর এক বোন হয়, সে আঁতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূর এসেছে। ভাবলাম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেবার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি লেখাপড়া জানো উমারানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম। বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলাম। এমন সুন্দর শান্ত ভাবে সে কথাগুলি বলছিল, মাটির দিকে চোখ দুটি রেখে, যে আমার বড় ভালো লাগলো। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললাম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য আর এক সময় আসবো, এখন আসি। হুম। দাঁড়িয়ে উঠেছি। উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করল। আমি তাকে বললাম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আবার মামার বাড়ি এলাম। অষ্টমী পুজোর দিন সারাদিন ব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধহয় হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মামার বাড়ি পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলাম। আমার ছোট ভাই খাবার সময় বলল,
অনেকক্ষণ ঘুমিয়েছিলে তো দাদা। দিদি এসেছিলেন আরতির সময় আপনাকে দেখবার জন্য। আপনার ঘরেও গিয়েছিলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য। আপনি উঠলেন না। তারপর তারা সব চলে গেল। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হওয়ায় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললাম, দিদি মানে? ও বাড়ির উমারানী? হ্যাঁ, দিদি, টুনিদি। দিদি, টুনিদি এরা সব আরতির সময় এসেছিল কি না? উমারানীর কথা আমার খুব মনে ছিল। তার সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল। তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তার পরদিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলাম। বাইরে কাউকে না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলাম। টুনির মা বললেন, এসো বাবা এসো। তা এতদিন এসেছ, এবারে কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত যেন দিলাম। উমারানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরে হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করল। টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও গে, এখানেই ধোঁয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, এ কি দাদা, যে কি ভাগ্যি! বৌদি দাদা দাদা বলে মরে। ফি দিন আমার জিজ্ঞাসা করে, দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন তো? দাদার দায় পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন। এ বাড়ির চৌকাঠ মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় নাকি শুনি? আমাকে একটু অপ্রতিভই হতে হলো। উমারানীর কুঁকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি বল? টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগল। আমি দালানে একটা খাটের ওপর বসেছিলাম। উমারানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন, সে কথা কি ঠিক? উমারানী নতমুখী উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন, আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরোহী বালিকার হৃদয়টি মা বাপের জন্য তিরসিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললাম, আরে আসবেন আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমারানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললাম, তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জলহাওয়া আর এই ধুলো ধোঁয়া ভালো লাগতেই পারে না। উমারানী একটুখানি হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলাম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বলল, ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্তানিরা কি একটা করে, সে অনেকটা এই রকমেরই। আর সেখানে এ সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার কাছে নত হয়ে প্রণাম করল। আমি বললুম, রানী, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কাল বিকেলে আসবেন দাদা? এর আগে উমারানী কখনো আমাকে দাদা বলে ডাকেনি। আমি ওর দাদা ডাক শুনে বড় আনন্দ পেলাম। বললাম, কাল তো বিজয়া দশমী, আসবো বৈকি। তার পরদিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলাম। সকলকে প্রণাম করলাম। টুনি এসে বলল, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সে ঘরের দূর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে ঢুকে
সুন্দর দৃশ্য দেখলাম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের উপরে বসে আমার ছোট ভাই শচীশ। তার বয়স 12-13। তার পাশে উমারানি দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমারানি শচীশের কাঁধের উপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে। আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না। উমারানির প্রতি এতদিনে অননুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতর ঢুকে পড়ে উমারানিকে বললাম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানির মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল, হঠাৎ যে খামোখা যে এত প্রণাম করে আজ বিজয়ের প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোনবিহীন নির্জন প্রাণটি কিসের জন্য তিরসিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করেছিলাম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটু বুক জুড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনে টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বলল, দাদা একটু মিষ্টিমুখ করুন। আমি টুনিকে বললাম, আয় টুনি। সকলে মিলে উমারানিকে খাটের ওপরে বসালাম। খাবার সকলকেই দিলাম। উমারানি লজ্জায় একেবারে আড়ষ্ট। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘুমটা বেশ করে খুলে দিলাম। বললাম, আমি দাদা, আমার কাছে লজ্জা কিরে রানী? আমার লক্ষ্মী ছোট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলাম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরো খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানি কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, রানী, আজ ঠাকুর বিসর্জন দেখলি না? ওপরে ঘরের জানলা থেকে দেখেছিলাম। বেশ ভালো। অনেক রকমের প্রতিমা না? হ্যাঁ, কত সব বড় বড়। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বলল, দাদা কাল আসবেন না? আমি বললাম, সে কি বলতে পারি, সময় পাই তো আসবো, আবার শিগগিরই চলে যাব কিনা, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির চলে যাবেন দাদা? হ্যাঁ রে, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতে হবে। উমারানি নতমুখে চুপ করে রইল। বললাম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। উমারানি বলল, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেবার জন্য বললাম, তবে আর কি, এই দুটো দিন কোনো রকমে কাটালেই তো। সে একটু চুপ করে থেকে তারপরে যেন ভয়ে ভয়ে বলল, যাবার আগে একবারটি এ বাড়িতে আসতে পারবেন না দাদা? বললাম, খুব খুব, আরে আসবো বই কি, নিশ্চয়ই আসবো। এর 6-7 দিন পরে গৌহাটি রওনা হলাম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলাম উমারানির পশ্চিমে যাওয়া হয়নি। কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেনি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা যাবার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছে থাকলেও গৌহাটি যাবার আগে উমারানির সঙ্গে দেখা করা আমার আর হয়নি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলাম।
উমা রানীর কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো। তারপর দিনকতক পরে কেমন বিশেষ করে আর আমার মনে হতো না। ক্রমে প্রায় ভুলেই গেলাম। কিছুদিন পরে গৌহাটি চাকরি ছেড়ে দিলাম। শিলচর, দার্জিলিং, নানান চা বাগান বেড়ালাম। দু একটা হাসপাতালেও কাজ করলাম। সবসময় নির্জনে কাটাতাম। একা বাংলোয় থেকে থেকে কেমন একটা হয়ে গিয়েছিল। অনেক লোকের ভিড়, অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতাম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপে চারিপাশ ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার কাছে বড় প্রিয়, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলাম জগতের যুগ যুগের জ্ঞানবীরদের বই। গস, জলনার, হেলমহোল্টজ, গেইকি, লোগান, ডাওসন, যাঁদের আলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময় বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে, যাঁদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরতা ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে। তাঁদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতাম। এইরকম প্রায় 7-8 বছর পরে আবার কলকাতায় গেলাম। ভাবলাম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব এবার। মামার বাড়ি গিয়ে উঠলাম। শুনলাম সামনে বাড়িটির আমার ভগ্নিপতিরা আর থাকে না। তারা বছর 5-6 হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এরকম মনে করবার কোনো কারণও আমি দেখতে পাচ্ছিলাম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়েছি। এমন সময় কে ঘরে ঢুকল। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলাম না, তারপর চিনলাম। টুনি। অনেকদিন তাকে দেখিনি। তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলাম, তেমনি খুব আনন্দিতও হলাম। টুনি বললে সে তার স্বামীর সঙ্গে আজ 5-6 দিন হলো কলকাতা এসেছে। সিমলেতে তাঁদের কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলাম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোড়দা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, এই উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল। তারপর বলল, দাদা, সে অনেক কথা। আপনি এখানে আছেন তা আমি জানতাম। সেসব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। আমি বললাম, কি ব্যাপার শুনি? সে ভালো আছে তো? টুনি বলল, সে ভালো আছে কি আর কি আছে সে আপনি শুনুন না। সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের বাড়ি থেকে নিতে আসবার কথা ছিল, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়ের কোণে বাপের বাড়ি থেকে এসেছিল, এমনি অদৃষ্ট আর সে মুখ হতে হলো না। তারপর আমি জিজ্ঞাসা করলাম, উমারানীর মা? টুনি বলল, শুনুন না, মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখতেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন, আর বৌদি থাকেন চাঁপাপুরের বাড়িতে পড়ে। দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে। সে মুখ ফুটে কখনো কিছু বলে না।
কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষের ও কষ্ট যে কি আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি, তা তিনিও আজ 2 বছর মারা গিয়েছেন। বাড়িতে আছেন শুধু পিসিমা। সেই শান্ত ছোট মেয়েটির ওপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হলো। জিজ্ঞাসা করলাম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বলল, তা তিনিই জানেন। তবে তিনি নাকি বলেন জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে করার তার নাকি কোনো ইচ্ছে ছিল না। এই সব। বড়দাও দেশের বাড়িতে থাকেন। বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে এমন কোনো লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন, কিন্তু সে না থাকারই মতো। সে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আপনাকে একটা কথা বলি দাদা। আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে সে যে কি চোখে দেখে তা বলতে পারি না দাদা। সেবার চাঁপা পুকুরে গিয়েছিলাম। বৌদি বলল, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝেই যখনই তার কাছে গিয়েছি আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়া কপালি সে। কারোর কাছ থেকে কোনো স্নেহই কোনো দিন সে পেল না। আপনার পায়ে পড়ি দাদা, একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে সে বোধহয় অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিশার ওপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির চিল ছাদের ওপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বলল, সে একরকম না যাওয়াই দাদা। বছরে হয়তো 2বার, তাও গিয়ে 1-8 দিন থাকেন। তাও যান সে কি জন্যে, কিস্তি না কি যেন, সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য 1-8টা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয়টি ছিল যেমনি চিত্তাকর্ষক, বক্তৃতার অর্থাংশ ও বক্তার যুক্তি প্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হবার সময় ছাত্রের দলে হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল। কেবল জনকতক নিতান্ত নাছোড়বান্দা রকমের ছাত্র তখনও হলে বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তাঁর ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্য মূর্তি ঋজু দেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূরে, কলকাতার ইটপাথরের রাজ্য থেকে অনেক দূর, অভাগিনী বনটি যেখানে নিঃসঙ্গ জীবনযাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানীর বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি। অনেকদিন পরে বাবাকে দেখতে পাবার জন্য তার সে করুণ আগ্রহ, তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেকদিন পরে আবার মনে পড়ল। ভাবলাম, সত্যি কারোর কাছ থেকে স্নেহ কখনো তো পায়নি সে। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি ঘরের কোণে বসে দিনরাত চোখের জলে ভাসাবে?
জগতের আনন্দবার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি কেউ নেই? বাইরে যখন এলাম, তখন গোলদিঘির জলের উপরে চাঁদ উঠেছে, কিন্তু ধোঁয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে আমি হারিয়ে ফেলেছিলাম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলাম উমারানির কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসেছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণা হাওয়া অতর্কিতভাবে গায়ের উপরে এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন বেলা প্রায় 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলাম ওদের গাঁ সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনো রকমের যানবাহনের ব্যবস্থাই নেই। কখনো এদেশে আসেনি, জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলাম। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবারে পড়বে চাঁপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলাম, তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাঁজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বোনটি? কোন গৃহস্থের আঙিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করাতে তাদের মধ্যে একজন বলল, আসুন আসুন, সে বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিক রাস্তায় এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বলল, এই তাদের বাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাই মা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ওপাড়া থেকে নিয়ে আসছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলে, তোমায় তো চিনতে পারছি না বাবা, কোন জায়গা থেকে তুমি আসছো? আমি আমার নাম বললাম, পরিচয় দিতেও উদ্যত হলাম। বৃদ্ধা বলে উঠলেন যে আমায় আর পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলাম না? আমি তো ঘরের ছেলের থেকেও বড়। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলাম। কেবল মনে হতে লাগলো 8 বছর, আজ 8 বছর পরে। কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি। আমার বুকের তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলো ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদা ডাকটি শুনব। এ কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলাম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি। এখন সব দিকেই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অশ্বত্থ চারা উঠেছে। বাইরের উঠোন পার হয়ে ভেতরে বাড়ির উঠোনের দরজায় পা দিয়েই বৃদ্ধা বললেন, ও বৌমা, বার হয়ে দেখো তো কে এসেছে। কে পিসিমা? বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলাম তার মুখখানি আধো ঘোমটা দেওয়া। ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের ওপরে পড়েছে। পরনে আধ ময়লা শাড়ি, চেহারা রোগা রোগা, একহারা। এই সেই উমারানী? তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে
অনেক রোগা হয়ে গিয়েছে, আর মাথায়ও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানি আমার চিনতে পারল না। হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের উপর উপর হয়ে পড়ল। আমি তাকে ওঠালাম। তার মুখ দেখলাম এক অপূর্ব ভাব। মনে হলো আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা, তুমি তো আসোই না। বৌমা দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে, বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার সঙ্গে দেখা পেতাম। এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে? বৌমা, সতীশকে আগে হাত মুখ ধোবার জলটা দাও, বাছা একটু ঠান্ডা হোক। যে পথ। হাত মুখ ধোবার পর উমারানি একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ আসব, তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতিলাভের সুযোগ দেবার জন্য আমিও কোনো কথা বলছিলাম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানি বললে, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল? আমি আগেকার মতো তার মাথার দুপাশের চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে বললাম, রানী, আসতে পারিনি হয়তো নানান কাজে, কিন্তু একথা মনে ভাবিস না যে ভুলে গিয়েছিলাম। চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে বড্ড। কি অসুখ বিসুখ হয়েছিল নাকি? 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা রানী, আমি আসবো একথা ভেবেছিলি? তার 2 চোখ জলে ভরে এলো। বললে, কি করে ভাববো দাদা? আমি আপনাদের আবার দেখতে পাবো, আদর যত্ন করতে পারবো, এমন কপাল যে আমার হবে, তা কি করে জানবো, তা কি করে ভাববো? এলোমেলো যেসব চুল তার ঘুমটার আশেপাশে পড়েছিল, সেগুলো সব ঠিক মতো সাজিয়ে দিতে দিতে বললাম, সেই জন্যই তো এলাম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব শান বাঁধানো না? সে বললে, তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁ চোখের পাতা অনবরত নাচছে দাদা। আজ ওবেলা যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁ চোখ নাচলে ভালো হয়। আমি বললাম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী? সে এই কথার উত্তর দিল না। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সে নতমুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললাম, চিঠিপত্র দেয়? উত্তরে সে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলাম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দুঃখিনী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে মায়ায় আমার মন গলে গেল। রুমাল বার করে তার চোখের জল মুছিয়ে দিলাম। কত রাত তার এইরকম চোখের জলে কেটেছে, তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারপাশের গাছপালার মধ্যেকার ওই ঝিঝি পোকার রব। উমরানি জিজ্ঞাসা করলে, দাদা, আপনি কোথায় থাকেন? আমি বললাম, আগে নানান জায়গায় ঘুরছিলাম, এখন ঠিক করেছি কলকাতাতেই থাকবো, বুঝলি? সে বললে, আপনি বিয়ে করেছেন দাদা? বললাম, না রে, বিয়ে তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। ছোট মেয়েটির মতন ঠোঁট দুটি অভিমানে ফুলে উঠল। বললে, তাই বই কি? আপনি বুঝি ভেবেছেন চিরকাল এই রকম ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, এই বছরেই আপনার বিয়ে দেব। আমার হাসি পেয়ে গেল। বললাম, তুই বিয়ে দিবি?
সে বলল, দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। আমি বললাম, তা যেন হলো, কিন্তু আমার তো বাড়িঘরদোর নেই, বিয়ে করে রাখবো কোথায় বলতো? সে বলল, কেন দাদা, রাখবার জায়গার বুঝি অভাব? আমি বউকে এখানে রাখবো, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীরভাবে বললাম, তাহলে পাঁজিখানা আবার যে ফেলে এলাম রানী, সামনের মাসে দিন যদি থাকে। উমারানী বলল, পাঁজি তো উপরে ঘরে রয়েছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বস্ত হলাম। কি বলতে যাচ্ছিলাম, উমারানী বলে উঠল, আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করি গে, কাল থেকে পেটে ভাত তো যায়নি, আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে দাদা। তার পরদিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীর আর কিছু নেই। রাত্রে ভালো টের পায়নি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্যশ্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন করে যেন উঠল। তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে নাইতে যাবার দরকার কি রানী? সে বলল, একটু সকাল সকাল না নিয়ে এলে কখন রান্না চড়াবো দাদা? কাল রাত্রে তো আপনার খাওয়াই হয়নি একরকম। আমি বললাম, তা হোক, আমাকে যে 8টার মধ্যেই খেতে হবে তার কোনো মানে নেই, এত সকালে নাইতে যেতে হবে না তোর। উমারানী ঘোড়া নামিয়ে রাখল। পিসিমা বললেন, তোমার কথা তাই শুনলে বাবা, নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে? শুনে না বলি, বৌমা তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেব না। শুনে না বলে, পিসিমা কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আপনাকে দুটো খেতে দেবো কি করে? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি একটা বই পড়ছিলাম। উমারানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। বললাম, কে রানী? আয় না ভেতরে আয়। আমি উঠে বসলাম। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলাম তার শরীর আগেকার চেয়ে খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। বয়স যদিও 22-23 হলো, তার মুখ এখনো 13 বছরের মেয়েটির মতোই কচি। কথা আরম্ভ করবার ভূমিকা স্বরূপ বললাম, আজ বড় গরম পড়েছে না রে? উমারানী বলল, হ্যাঁ দাদা। আমি ভাবলাম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। আপনি দিনমানে ঘুমোন না বুঝি? বললাম, মাঝে মাঝে হয়তো ঘুমাই, আজ আর ঘুমাবো না, আয় এখানে বস, একটু গল্প করি। তাকে কাছে বসালাম। তার চুলের অবস্থা দেখে বুঝলাম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোঁকড়া চুলের রাশ অযত্ন বিন্যস্তভাবে পড়েছিল। চুলগুলোর রং একটু কটা হয়ে পড়েছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললাম, তোর শরীর তো খুব খারাপ হয়ে গেছে রে। বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি? খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া সে এ কথার কোনো উত্তর দিল না। আমি বললাম, না, এই কথা ভালো না রানী, আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেইটে নিয়ম মতো খেতে হবে, না হলে এই যে মহাকষ্ট। একটু পরে সে বলল, তাহলে সত্যি দাদা, আমি কিন্তু বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথার মনে বড় কৌতুক অনুভব করলাম। এই অবধ মেয়েটা জানে না যে সে এমনি একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললাম, বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল, সে আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষের মতো হঠাৎ ধমক খেলে যেমন ভরসাহারা চোখে তাকায়, তার চোখে তেমনি দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না,
পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শ্যাওলার মতো যারা জীবন কাটিয়ে দিতেই অভ্যস্ত। স্নেহ সুখে সে আবোল তাবোল বকছিল। এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে থাকে ঠিক তার মতো। কথাটা যতটা পারি সামলে নেবার জন্য বললাম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেবার ইচ্ছে থাকতো তাহলে তুই পাঁজিখানা আনতিস। দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু তোর কেবল বকুনি শুনব। উমারানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। চোখের সে ভয়টয় দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধহয় বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হলো। সে বলল, পাঁজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব, সে তো ভেবেই রেখেছি দাদা। আপনি বসুন, আমি ও ঘর থেকে পাঁজিখানে নিয়ে আসি। হ্যাঁ। দালানের ওপাশে একটা ঘর ছিল। উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচে থেকে ডাক দিলেন, বৌমা নেমে এসো, বেলা যে গেল, চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাঁজিখানা দিয়ে বললেন, আপনি দেখে রাখুন না দাদা, আমায় বলবেন এখন। হ্যাঁ, আমি এখনই আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে এসেছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবু ফুলের গন্ধে ঘরের বাতাস ভুরভুর করছে। বাগানের পথের পাশের সজনে গাছগুলো ফুলে ভর্তি। পরন্ত রোদ ঝিরঝিরে বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটি কাটা রাংতার মতো মুড়ে রয়েছে। উমারানী কাজে গিয়েছে, এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাবার ইচ্ছে হলো। উঠতে গিয়ে লক্ষ্য করলাম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে। সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাক্সটার ডালা খুললাম। দেখি তার মধ্যে কতগুলো টাটকা তোলা লেবু ফুল, কতগুলো গাঁদা ফুল, আর কতগুলো আধ শুকনো ঘেটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধ ময়লা ন্যাকড়ায় যত্ন করে জড়ানো কি একটা জিনিস। ন্যাকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্যকারণ সম্পর্ক? এই নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে ফেলে দেখলাম তার মধ্যে খানকত খামের চিঠি। চিঠিগুলোর ওপর উমারানীর নামে ঠিকানা লেখা, হাতের লেখা ভগ্নিপতি সুরেনের। তা পোস্ট অফিসের মোহর দেখে বুঝলাম চিঠিগুলো 5-6 বছরের পুরনো। একখানা কেবল 1 বছর আগে লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহছায়া গহন যুথিবনে যার স্মৃতির নীরব আরতি এমনি দিনের পর দিন প্রতি সকাল সাঁঝে চলছে, কেমন সে অভাগা দেবতা যে এই উপাসনা মন্দিরের ধূপ গন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগল। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বলল, দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বে সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো। বলল, দাদা বুঝি আমাদের দেশে বেরিয়ে বেড়াচ্ছেন? কোন দিকে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? তারপর সে বলল, দাদা আপনি রান্নাঘরে বসবেন, আমি আপনার জন্য পিঁড়ি পেতে রেখেছি। পিসিমা বললেন, বৌমার যত অনাসৃষ্টি, এখানে বাচ্চাকে ধোঁয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললাম, আমার কোনো কষ্ট হবে না, এখানেই বসি না পিসিমা। রান্নাঘরের মধ্যে গিয়ে বসলাম। উমারানী খাবার তৈরি করে রেখেছিল, আমায় খেতে দিল, তারপর কাজ করতে বসে গেল। দেখলাম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ দিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি করতে শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা,
তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না। খাটতে সবটাই হচ্ছিল উমারানির। রোগা মেয়েটির অবস্থা দেখে বড় কষ্ট হলো। ভাবলাম, কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানি যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বললাম না অবশ্য। জিজ্ঞাসা করলাম, রানী, আমায় পিঠে গড়তে শিখিয়ে দিবি? উমারানির বড় লজ্জা হলো। মুখটি নিচু করে সে বলল, দাদা, আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে যে আপনি পিঠে গড়তে শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদার পিঠে খাবার ইচ্ছে হলে এই 7 লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। উমারানি চুপ করে রইল। আমি বললাম, তা কেন পিসিমা? ও তার আর এক উপায় বার করেছে, শোনেননি বুঝি? পিসিমা বললেন, কি বাবা? আমি বললাম, ও এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। তো ঠিক কথাই বলেছে বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারী হতে হবে তো। উমারানি বলে উঠল, ভালো কথা দাদা, দিন তখন তো আর দেখা হলো না পাঁজিতে, আমি আর ওপরে যেতে পারলাম না। অবশ্যই করে বলবেন খাওয়ার পর রাত্রে। আমি বললাম, আরে বলবো রে বলবো, এতদিন তো মনে ছিল না তোর, এখন সামনে পেয়ে বুঝি দাদার ওপর ভারী মায়া। পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা, সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ 3-4 বছর হলো ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা 1 জোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্য। দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্য উল বোনা শিখে প্রথম কিনা জুতো বুনল তার স্বামীর জন্য। তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাবো। তারপর ওদের আর কলকাতা যাওয়া হলো না। সুরেনের অন্য জায়গায় চাকরি হলো। তুমিও আর কখনো এদিকে আসোনি। তো কাল তুমি আসতেই বৌমার সে আহ্লাদ, আমায় বললে, পিসিমা, আমার স্বাদ এইবার পুরল, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারবো। উমারানির চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতন এমন লাবণ্য মাখা, অথচ কচি মনে হচ্ছিল যে বোধ হলো নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলাম, তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানির নিকট বসে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, উমারানির থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। শিগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়। উমারানি 1 গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বলল, কই দাদা, সে পাঁজিখানা? তার মুখখানির দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললাম, রানী, এদিকে আয়। এ কথা আমার মনে উঠল না যে উমারানি আমার আপন বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললাম, সেও তেমনি নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। 8 বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললাম, রানী, জুতোর কথা কে বলেছিল রে তোকে? উমারানি অসীম নির্ভরতার সঙ্গে ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের ওপর তার মুখটি লুকিয়ে রাখল। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশিতে ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেতাম। আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছ থেকে পেলাম না। কেন পেলাম না তাও একটু পরেই বুঝলাম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে, বা যার কাছে আমি একসময় কথা বলেছিলাম, সে হচ্ছে সুরেন। সুরেনই বোধহয়
বিয়ের পর কোনো সময় উমারানীকে এই কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। বললাম, রানী, একটা কথা জিজ্ঞাসা করি। টুনি বলছিল, মানে সুরেন কি ঠিক চিঠিপত্র দেয়, বাড়িটারি আসে? উমারানী বড্ড জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখও তুলেও নিল না। আগের মতো আমার পায়ের ওপর মুখটি লুকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল, তারপর বুঝলাম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারছিলাম না। শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশি দিন না রে সোনার বোনটি, বেশি দিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষে ঢেলে দিয়ে যখন সে নিচে শুতে নেমে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর 2-3 দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতাম, কলকাতায় অনেক কাজ ছিল আমার। কিন্তু উমারানীর করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি। উমারানী কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়ালো। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? বললাম, আসবো রে, আবার পুজোর সময় আসবো। সে বললে, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন। আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা, আর আমি কিন্তু আপনার বিয়ে দেবই এই বছরে। লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখল। বলল, আমি আন্দাজে বুনেছি, আপনি পায়ে দিয়ে দেখুন তো, দেখি দাদা, হবে খন বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে উমারানী বড় খুশি হলো। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে আবার বলল, দাদা, আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে। যদি বা এলেন, না পারলাম ভালো করে খাওয়াতে দাওয়াতে, আর না পারলাম আদর যত্ন করতে। এসে শুধু কষ্টই পেলেন। কি করব, আমার যেমন কপাল। অনেক দিন আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করল। তার চোখের জল আমার পায়ের ওপর টপ টপ করে ঝরে পড়তে লাগলো। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, রানী, তুই আমার মায়ের পেটের বোন। এ কথা ভুলে যাস না কখনো যে তোর ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দৌড় ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পেছন ফিরে দেখলাম সে কাতর চোখে এক দৃষ্টি চেয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের শাড়ির ফাঁক দিয়ে তার রুক্ষ কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির উপর দিয়ে পড়েছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলাম ময়ূরভঞ্জ রাজ স্টেটে। সেখানে থাকতে সুরেনের এক চিঠিতে জানলাম উমারানী মারা গিয়েছে। যাবেই তা আমি জানতাম। সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলাম এই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে চিঠি লিখেছিলাম উমারানীর অবস্থা সব খুলে কোনো একটি ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। সুরেন লিখেছিল, জমিদারের অনেক কাজ, আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে, এখন যাবার কোনো উপায় নেই, ইত্যাদি।
উমারানী মারা গেল সেই ভাদ্র মাসেই। তারপর আরও বছরখানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতায় এসে দেখলাম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো। খানিক একথা সে কথার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে যেন দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতগুলো রূপোর কাঁটা। টুনি বলল, বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপা পুকুর গিয়েছিলাম। বৌদি আপনার কত গল্প করল, বলল মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি, তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। ওই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্য। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল। আমি গেলে আমায় দেখিয়ে বলল, ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাব? এই বছরেই দাদার বিয়ে না দিলে নয়। বিয়ে হোক, তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাঁটা ওর বাক্সে তোলা ছিল। তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে? সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তার হাতে দিতেন না। সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার। সে তো আপনি আপনার চোখেই দেখে এসেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তার হাতে পয়সা জমল কোথা থেকে? টুনি বলল, বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত। ওরা পশ্চিমে থাকত, সেখানে ওসব বোধহয় তেমন মেলে না। সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর তার কেমন ছেলে মানুষের মতো একটা লোভ ছিল। বৌদি করত কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাঠি করে রাখত, লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এই রকম করে যে পয়সা পেত তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাতো, নিজে খেত, তাদেরকেও দিত। আপনি সেবার চলে যাবার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে তাই জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি বললাম, সে মারা গেল কোন সময়? টুনি বলল, শেষ রাত্রে, প্রায় রাত 4টের সময়। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হলো। সেই জ্বরে একেবারে বেহুঁশ হয়ে গেল। তার পরদিন বিকালবেলা আমি ওর বিছানার পাশে বসে আছি, দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাতড়াচ্ছে, কি যেন একটা খুঁজছে। আমি বললাম, বৌদি লক্ষ্মীটি, ওরকম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্নের মতো বলল, আমার চিঠিগুলো কোথায় গেল, আমার সেই চিঠিগুলো? বলে আবার বিছানা হাতড়াতে লাগলো। দাদা বিয়ের পর প্রথম প্রথম যেসব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল। আমি তা জানতাম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলাম। তখন থামল। তারপর সেই রাত্রেই সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখনও তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, সুরেন সে সময় ছিল না? টুনি বলল, ছোড়দাকে টেলিগ্রাম করা হয়েছিল। তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে। এখনো শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, তখন
আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টি চেয়ে আছে। তখন মন বড় কেমন করে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। গল্পটা শুনলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর।